আমাদের দেশে কিন্তু কিছু কোটার যে আন্দোলনটা হলো, এই কোটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এটাকে অ্যাবলিশ করে দিয়েছেন। কোটা ছিলই না বাংলাদেশে, এবং সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে যেই জিনিসটা বাংলাদেশে ছিলই না সেটা নিয়ে আন্দোলন হয়েছে। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আচ্ছা, কিন্তু বিষয়টা হচ্ছে যখন তিনি দেশ থেকে বেরিয়ে এলেন সেনাবাহিনীর বিমানেই তো বেরিয়ে এলেন, এবং সেনাবাহিনীর বিমানে তিনি ভারতের কাছে এসে আশ্রয় চাইলেন এবং এখনো পর্যন্ত তিনি ভারতের আশ্রয়েই রয়েছেন। দেখুন, তাহলে চীনের প্রতি কোথাও কোথাও তার একটু বেশি ভালোবাসা প্রকাশ পেয়েছে, সেটাই কি এখন বুমেরাং হয়ে ফিরছে? দেখুন, এখানে একটু আমি ঠিক করতে চাইছি, সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু বাংলাদেশ থেকে একটা নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে ওই জঙ্গি হামলার কারণে। ভারতের কাছে এই ব্যাপারগুলো যখন যোগাযোগ হয়, ভারত সাদরে এই নিরাপত্তা প্রদান করেছে। কেমন? ফলে এটা হচ্ছে রাইট, ভারতের কাছে সবসময় অতিথি দেব ভব। একদম। সো চায়নার সাথে যেই কথাটা বলা হচ্ছে সেটা একটা অপপ্রচার। চায়নার সাথে বাংলাদেশের এর আগে রিলেশন ছিল না। চায়না এর আগে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে কাজ করেনি, করেছে। এইটা অনেকেই বলছে যে চায়নার দিকে ঝুঁকে গিয়েছিল, চায়নার একটা প্রভাব হয়েছে, কিন্তু বাংলাদেশ এমন একটা রাষ্ট্র, বাংলাদেশ একটা জোট নিরপেক্ষ রাষ্ট্র, মাথা রাখতে হবে। বাংলাদেশ কোনো রকমের জোটে নেই, কিছুতে নেই। এর কারণ হলো বাংলাদেশের পুরো মোটোটাই হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। আর এটা ঐতিহাসিকভাবে এটা সত্য যে যেহেতু মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ, সেই সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যেই সম্পর্কটা পুরো ভারতের সাথে গড়ে উঠেছে এবং ভারতের পুরো দেশের সাথে গড়ে উঠেছে, অনেকে বলার চেষ্টাও করে যে ভারতের সম্পর্ক শুধু আওয়ামী লীগের সাথে বা পার্সনের সাথে, উইচ ইজ নট ইভেন কারেক্ট। সো এই সম্পর্কটা ভারতের সাথে বরাবরই বাংলাদেশের ছিল, পৃথিবীর অন্য রাষ্ট্রের চেয়েও তাদের সাথে হৃদ্যতার সম্পর্ক। কারণ মেক্সিকো এসে তো বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করেনি, ঠিক কথা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তো চায়না এসে সাহায্য করেনি, আমেরিকা চায়নার তো বিরুদ্ধে ছিল, পাকিস্তান তো যুদ্ধই করেছি। ফলে ভারতের সাথে তো আমাদের আর্থিক সম্পর্ক রয়েছে। একটা মাথা রাখতে হবে, মনে করে কিন্তু বর্তমান বাংলাদেশ কিন্তু সেটা মেনে চলছে না। আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করছি, সময় একদম শেষ। আমি আপনার কাছে জানতে চাইবো, আপনি একজন বাংলাদেশের মানুষ, কিন্তু এই পরিস্থিতির কারণে আপনাকেও বাংলাদেশ ছাড়তে হয়েছে। অনেকের মতো আপনিও বাংলাদেশ ছাড়া, আপনিও নিশ্চয়ই চাইবেন আপনার মাতৃভূমিতে ফিরে যেতে, কিন্তু দেখুন ট্রাম্পের নির্দেশের পরে দেখুন, আমি যেটা মনে করি যে ভারত ডিপ্লোম্যাসির জায়গাগুলোতে এগুলো খুব মেনটেন করে, খুবই ভালোভাবে মেনটেন করে। সেটা হচ্ছে যে কোনো একটা সভরেন রাষ্ট্রে ভারত কোনো এমন কিছু করবে না যেটা আন্তর্জাতিক আইন বিরুদ্ধ। কিন্তু পেন্টাগনের ফোন তো এসে গেছে, ট্রাম্প তো নির্দেশ দিয়ে দিয়েছে। ডেফিনেটলি, কিন্তু এইটাও মাথায় রাখতে হবে যে ভারত এই যে সিচুয়েশনটা চলছে, এই সিচুয়েশন ভারত বরদাস্ত করবে এমনটা আমি মনে করি না। কারণ এই জিনিসটা ইভেন্চুয়ালি ভারতের গায়ে এসে পড়ছে, ভারতের কাছে একটা থ্রেট। কারণ সীমান্তে যদি টার্কি ড্রোন ওড়ে, এটা তো অবশ্যই ভারতের কাছে। এই বাংলাদেশ যা করছে, যে এই পূর্ব পাকিস্তান হওয়ার যে তার যে প্রবল আকাঙ্ক্ষা, এই যে চেষ্টা, এবং সেটা যে ভারতকে নানানভাবে ক্ষতিগ্রস্ত করে যে এই যাত্রাটা, এই যাত্রায় ভারত ডিপ্লোম্যাটিকভাবে আইন মেনে হস্তক্ষেপ করবে, শব্দটা এমন হতে পারে, এবং সেটা করবে পাকিস্তানকে ঠেকাতে। আবারও সেই ৭১-এর মতো একটা পরিস্থিতি, পাকিস্তানকে ঠেকানোর জন্য ইন্দিরা গান্ধী যে ভূমিকাটা নিয়েছিলেন, এবার হয়তো আগামী দিনে সেই রকম একটা ছবি দেখা যেতে পারে। সেটা হয়তো আপনাদের কাছে আরও পরিষ্কার হবে এবং আপনারাই সেই তথ্যগুলো আমাদের সামনে তুলে ধরবেন। অনেক ধন্যবাদ নিজুমদা আজকে এখানে আসবার জন্য এবং খুব সুন্দরভাবে পুরো বিষয়টাকে তুলে ধরার জন্য। আমরা জানি না যে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে, কারণ যেভাবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আসার খবর রয়েছে, আইএসআই এর অফিসাররা রোজ আসছেন, এবং যে নতুন পার্টি গঠিত হয়েছে নাহিদদের, তারা যাচ্ছেন, বড় খবর, তারা যাচ্ছেন করাচিতে। আমাদের দেশে কিন্তু কিছু কোটার যে আন্দোলনটা হলো, এই কোটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এটাকে অ্যাবলিশ করে দিয়েছেন। কোটা ছিলই না বাংলাদেশে, এবং সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে যেই জিনিসটা বাংলাদেশে ছিলই না সেটা নিয়ে আন্দোলন হয়েছে। ওয়াকার যখন আপনার সেনাপ্রধান হিসেবে আসলো, সেই সময়টাতেই কেন এই রায়টা দেওয়া হলো? আর এই রায়টার পর যখন তারা আন্দোলন শুরু করলো, তখন এমন কি কেউ ছিল যে এইটা কোনো আন্দোলন না, এটা কোনো ব্যাপার না? প্রধানমন্ত্রীকে ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছে। মানে এমন কেউ কি আছে যে এইটা আসলে কোনো আন্দোলন না? বা প্রধানমন্ত্রী কি করেন? প্রধানমন্ত্রী গোয়েন্দাদের কাছ থেকে তথ্য পান,
তার রাজনীতিবিদদের কাছ থেকে তথ্য পান, তিনি একটা সিদ্ধান্ত নেন, তার নিজস্ব একটা বিবেচনা তো আছে। আচ্ছা, এই যে কিন্তু এমন কেউ কি মাঝখানে ছিল কিনা, ঠিক, যেটা একটা কার্টেইন হয়েছিল, যে তাকে দেখতে দেওয়া হয়নি, বুঝতে দেওয়া ধরা যাক আপনি আমাকে বলছেন একটা বড় ঘটনা আমার পিছনে ঘটছে, আপনি সব জানেন, জানার পরেও আপনি ওয়ার্ন না করে বলছেন এদেরকে পাত্তা দেওয়ার কিছু নেই, এদিকে আপনি তাকাবেন না, অথচ তারা কিন্তু পিস্তল নিয়ে আমার পেছনে আছেন, আপনি সেটা জানেন। তো আপনি যদি আমাকে এই তথ্যটা না দেন এবং তারা ইভেনচুয়ালি আপনাকে মেরে ফেলবে, সো আলটিমেটলি এন্ড অফ দ্য ডে ইউ আর পার্ট অফ দিস। সো ব্যাপারটা কি এমন হয়েছে? সো এগুলো কিন্তু দেখার বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী, আমি প্রভাস আমিন, আমি এটিএন নিউজে কাজ করি। একটু কোটা প্রসঙ্গে আরেকটু কথা বলি। আমাদের তরুণ প্রজন্মকে ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধের মুখোমুখি করা হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। আরেকটা খুবই ভুল ধারণা তৈরি করা হয়েছে যে কোটা এবং মেধা, মনে হতে পারে যে যারা কোটায় চাকরি করে তাদের কোনো মেধা নেই। না, এটা ঠিকই যে আসলে মেধা কার কত সেটা পরীক্ষা প্রিলিমিনারিতে হয়, তারপর পরীক্ষা হয়, রেজাল্ট হয়, ভাইবা হয়, সেই সময় যেটা যেটা বাস্তব। তো যদি কেউ মুক্তিযোদ্ধার সন্তান হয় তো সেই পাবে, আর সব সময় যে সব কোটা পূর্ণ হয় তাও তো না, যেটা বাকি থাকে সেখানে তো ওই তালিকা থেকেই দেওয়া হয়। এর মধ্যে অনেক চাকরি কিন্তু ওই তালিকা থেকে দিয়ে দেওয়া হচ্ছে এটা, এবং সেটাও একটা নির্দেশ আমি দিয়েছিলাম, কাজে এটা কিন্তু আছে। কিন্তু সেখানে অবশ্যই মুক্তিযুদ্ধ অগ্রাধিকার পাবে, এটা তো দিতেই হবে। এখন মেধা, এই যে মেধা আর কোটা নিয়ে, তো কোটা আর মেধা তো এক জিনিস না, তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত। যুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধারাই জয়ী হয়েছিল, রাজাকাররা জয়ী হয় নাই, তারা পাকিস্তানিদের পদলেহন করেও পরাজিত হয়েছিল। এই কথাটা তো মনে রাখা উচিত যে তারা তো পরাজিত হয়েছিল। তো তাদের মেধাটা কোথায়, সেটা আমার প্রশ্ন। আমরা জানি না যে ঠিক 1971-এ যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যে ভূমিকা নিয়েছিলেন বাংলাদেশকে স্বাধীন করতে, আমরা জানি না যে বাংলাদেশ আস্তে আস্তে সেই পর্যায়ে এগিয়ে যাচ্ছে কিনা। আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে যান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে নতুন আপডেট পেতে।